আচ্ছা, এখান থেকে আমরা আগে যেটা আমরা ওই যে বঙ্গোপসাগরের ফিশ স্টক যে হ্রাস হয়ে যাচ্ছে, মাছের মজুদ হ্রাস হয়ে যাচ্ছে, ডেইলি স্টারের যে এডিটোরিয়ালটা, সেই এডিটোরিয়ালের আমরা সেকেন্ড পার্টসটা এখান থেকে শুরু করব। ওকে, a fall of this magnitude will have serious implications for Bangladesh food security. খেয়াল করো, এই যে ফল শব্দটা আগে আমি বলেছিলাম এটা ভার্ব হয়, কিন্তু যেহেতু এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল একটা ডিটারমিনার আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে একটা নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। এই যে হ্রাস, দিস ম্যাগনিটিউড, এটাকে বলা হচ্ছে, এখানে আমি যদি বলতে পারি এই যে আমরা এখানে একটা বিষয়টাকে, এটা আমরা একটা পার্সনিফিকেশনও বলতে পারি এবং এটা একটা হাইপারবোল বলতে পারি। এখানে ম্যাগনিটিউড বলতে কি বোঝানো হচ্ছে, যে আমাদের এখানে মাসকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ মাছকে বিশাল একটা বড় একটা সম্পদ আমাদের জন্য, যেটা প্রোটিনের জন্য। একটা জরিপে দেখা গিয়েছে প্রায় 60% হচ্ছে তো প্রোটিন হচ্ছে তো আমাদের মাছ থেকেই আসে, এবং সামুদ্রিক মাছ বঙ্গোপসাগরের আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ, যেটা আমিষের চাহিদা মেটাইতে, এই জন্য এটাকে ম্যাগনিটিউড বলা হচ্ছে, যে মানে বিশাল একটা সম্পদ, এটাকে একদম অতিমাত্রায় কিন্তু প্রশংসা করা হয়েছে। এই জন্য বলবো এটা একটা হাইপারবোল। কোনো কিছুকে যখন বাড়িয়ে বলা হয় সেটাকে আমরা বলতে পারি এটা একটা হাইপারবোল। আবার এটাকে আমি পার্সনিফিকেশন কেন বলেছি, এই যে ম্যাগনিটিউড বিষয়টা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জন্য ইউজ করি, কিন্তু এখানে মাছের মধ্যে এখানে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, এই জন্য আমি বলতে পারি এটা হচ্ছে একটা পার্সনিফিকেশন, পার্সনিফাই করা হচ্ছে। খেয়াল করো, উইল হ্যাভ মডেল ভার্ব, হ্যাভ এখানে মেইন ভার্ব। এই যে আমরা একটা বিষয় ক্লিয়ার করি, সেটা কি, মডেল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। যেমন টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড হয়, এই তিনটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। আবার বি ভার্বের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ হয়। আর মডেল ভার্বের পরে সর্বদা মূল ভার্বের বি জিরো হয়, বেস ফর্ম হয়। তাহলে এখানে এই যে হ্যাজ হচ্ছে দ্য প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে দ্য ফার্স্ট ফর্ম এবং হ্যাজ হচ্ছে দ্য বেস ফর্ম। এই জন্য মডেল ভার্বের পরে বেস ফর্ম হয় বিদায় হ্যাজও বসবে না, হ্যাডও বসবে না, হ্যাভটাই বসবে। এগুলো যদি বসায় এটা গ্রামেটিক্যাল ভুল হবে। অনেক সময় পরীক্ষার মধ্যে সেন্টেন্স কারেকশনে দেয়, মডেল ভার্বের পরে হ্যাজ আর হ্যাড দিয়ে দেয়, বুঝে নিতে হবে সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। আবার ঠিক অনুরূপভাবে টু বি ভার্বের মধ্যে যদি আমি বিবেচনা করি, মডেল ভার্বের পরে এম, ইজ, আর এবং ওয়াজ, অয়ার, এই যে এই তিনটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, আর হচ্ছে দ্য ফার্স্ট ফর্ম। মডেল ভার্বের উপরে এগুলো একটাই বসে না, এগুলোর বেস ফর্ম বসে, তাহলে এগুলোর বেস ফর্ম হচ্ছে যে কি, বি। এই জন্য উইল বি, শ্যাল বি এভাবে হয়। যাই হোক, এই বিষয়টা তোমাদের আর সমস্যা হবে না। সিরিয়াস, এটা খুব মারাত্মক, ইমপ্লিকেশনস, যেটা মারাত্মক একটা আমাদের জন্য অন্যতম একটি বিষয় ফর বাংলাদেশ ফুড সিকিউরিটি, বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য আমাদের জন্য এই বিষয়টা, যে এটার একটা ব্যর্থতা, এটার একটা হ্রাস মাছের, সেটা বর্ধনের একটা হুমকি, বর্ধনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের, এভাবেও আমরা ট্রান্সলেট করতে পারি। আচ্ছা, এখানে আমরা এটাকে বলবো একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা অনেকেই জানি যে কিন্তু উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট হয়, উইল হ্যাভের পরে ফি ফ্রম থাকতে হতো আর একটা মেইন ভার্ব থাকতে হতো, তখন আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে দ্য ফিউচার পারফেক্ট। যেহেতু হ্যাভ নিজে মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স আইডেন্টিফিকেশনে তোমাদের আশা করি আর ভুল হবে না। এখানে আর একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা। খেয়াল করো, বাংলাদেশের, তাহলে বাংলাদেশের পরে কি হচ্ছে, বাংলাদেশের পরে এর যুক্ত হচ্ছে বা র যুক্ত হচ্ছে। কোনো বাংলা ওয়ার্ডের পরে যদি র যুক্ত হয় সেটা হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি। এই ষষ্ঠী বিভক্তি হলে এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, যেটাকে বলা হয় পসেসিভ কেস এবং পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এটা হচ্ছে দ্য পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এখানে সিকিউরিটি, সিকিউর থেকে সিকিউরিটি, ভার্ব থেকে নাউন করা হয়েছে। এরপরে দেখো পরবর্তী সেন্টেন্সে যদি আমরা যাই, প্রেজেন্টলি, বর্তমানে, এটা একটা অ্যাডভার্ব। দ্য বে অফ বেঙ্গলস, বঙ্গোপসাগর অ্যাকাউন্টস ফর about 12 to 15% of the country's total fish productions, according to the Department of Fisheries report dated June 26, 2025. খেয়াল করো, এখানে একটা হিসেবে দেখা গিয়েছে বঙ্গোপসাগর, এই যে অ্যাকাউন্টস ফর,
এখানে অ্যাকাউন্টস হচ্ছে যে এখানে ভার্ব। এখানে আমরা জানি অ্যাকাউন্ট শব্দটা হচ্ছে যেটা নাউন হয়, কিন্তু এখানে ভার্ব, বে অফ বেঙ্গল যেহেতু কিন্তু সাবজেক্ট। একটা বাক্যকে যখন বিশ্লেষণ করতে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভার্বটাকে আইডেন্টিফাই করা। ভার্বটা যদি আইডেন্টিফাই করতে পারো সেন্টেন্সটা তুমি অ্যানালাইসিস করা খুব ইজি হবে তোমার জন্য। তাহলে এটা হচ্ছে দ্য ভার্ব এবং এটা হচ্ছে দ্য নাউন। এটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট নাম। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, যে একটা হিসাবে দেখা গিয়েছে বঙ্গোপসাগরের আমাদের আছেই এখানে অ্যাকাউন্ট ফর, এটা বিদ্যমান আছে বা বঙ্গোপসাগর অবদান রাখে, অনেকভাবে বলা যাবে। এখানে অ্যাকাউন্টের অনেকগুলো মিনিং আসে। ফর অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়, যে প্রায় বলতে আমরা বুঝি যখন কোনো একটা সংখ্যা কাছাকাছি বোঝাবে তখন আমরা প্রেপোজিশন হিসেবে অ্যাবাউট ইউজ করতে পারি। 12 to 15% অফ দ্য কান্ট্রিজ টোটাল ফিশ, আমাদের দেশের যে মোট মাছ, মাছের প্রায় 12 থেকে 15% হচ্ছে বঙ্গোপসাগরে অবদান রাখে, বঙ্গোপসাগরের মধ্যেই আছে। প্রোডাকশনস, মাছের উৎপাদন। প্রডিউস থেকে প্রোডাকশনস, প্রডিউস থেকে প্রোডাকশন, ভার্ব থেকে নাউন হয়েছে, প্রডিউস টু প্রোডাকশন, সংযুক্ত করে নাউন করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, যে মৎস্য বিভাগের রিপোর্ট, প্রতিবেদন অনুসারে, ডেটেড, এটা একটা ফার্স্ট পার্টিসিপল অর্থে ইউজ করা হয়েছে, যে 2025 সালে 26শে জুনে যে একটা মৎস্য বিভাগের প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা অনুসারে বলা যায় যে বঙ্গোপসাগর আমাদের দেশের মাছ উৎপাদনের প্রায় 12 থেকে 15% অবদান রাখে। এখানে অ্যাকাউন্টস পর এক কথা বলতে গেলে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অবদান রাখা অর্থে ইউজ করা হচ্ছে এখানে। এবং এখানে একটা মাত্র আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে একটা সাবজেক্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স খুব ইজিলি। এবং অ্যাকর্ডিং টু, এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা একটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আসি এরপর, ওটা দেখো, ফিশ প্রোভাইড নিয়ারলি 60% অফ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল প্রোটিন ইনটেক। এই যে ইনটেক মানে যেটা গ্রহণ করা আমরা বুঝি আর কি। তাহলে এখানে আমাদের প্রোভাইড হচ্ছে দ্য মেইন ভার্ব, ফিশ হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে মাছ নিয়ারলি, কাছাকাছি, এখানে আমি অ্যাডভার্ব ইউজ করতে পারতাম, কাছাকাছি প্রায় বোঝাতে এখানে অ্যাভাউট বা নিয়ারলি ইউজ করা হয়। এখানে প্রেপোজিশন ইউজ করা হয়েছে, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। 60% অফ ন্যাশনাল অ্যানিম্যাল প্রোটিন ইনটেক, আমাদের যে জাতীয় প্রাণীজ আমিষের যে গ্রহণ, ইনটেক মানে নিজেরা গ্রহণ করি, সেটা 60% কন্ট্রিবিউট করে অবদান রাখে মাছি। এতটুকু পর্যন্ত এখনো সেন্টেন্সটা শেষ হয়নি, এতটুকু পর্যন্ত এখন আমরা কিন্তু এটাকে সিম্পল পাচ্ছি। আচ্ছা দেখি এরপরে কি দেখি। ওয়াইল অলসো প্লেইন, এই যে খুব গুরুত্বপূর্ণ একটি রুলস পাচ্ছি আমরা, একটু মনে রাখবা। ওয়াইল এর পরে যখন সাবজেক্ট থাকবে তখন ওয়াইল, এটা হচ্ছে যে ওয়াইলের পরবর্তী অংশটা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা এটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফার্স্ট কন্টিনিউয়াস, সেটা আরেকটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করবে। আরেকটা প্রিন্সিপাল ক্লজ, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এটা ওয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট কন্টিনিউয়াস। তখন ওয়াইল শব্দটা হচ্ছে, এটা হচ্ছে একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন লক্ষ্য করো, আবার ওয়াইলের পরে যখন সাবজেক্ট যখন থাকবে না তখন সরাসরি ওয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। একদম মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। তখন ওয়াইলের পরে যেহেতু সাবজেক্ট নাই সেহেতু এটা ক্লজও হচ্ছে না, এবং এটা একটা ফ্রেজ, সেক্ষেত্রে ওয়াইল এটা নিজেই প্রেপোজিশন, কনজাংশন হবে না যেহেতু ক্লজ নাই বিদায়। এবং ওয়াইল প্রেপোজিশন হবে, ওয়াইলের পরে সরাসরি সাবজেক্ট না থাকলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। ঠিক এভাবে দেখো, সাবজেক্ট নাই, অলসো এটা একটা অ্যাডভার্ব, এই জন্য ওয়াইলের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। প্লেইন ভূমিকা রাখে, এ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন ব্লো ইকোনমি এক্সপোর্টস। এখানে খুব গুরুত্বপূর্ণ আমরা একটা ইডিয়ম পাচ্ছি। ব্লো ইকোনমি মানে কি, যেটা সামুদ্রিক অর্থনীতি, জলজ অর্থনীতি, যে অর্থনীতির মধ্যে আমাদের কোনো দূষণ থাকবে না সেটাকে বলা হয় ব্লো ইকোনমি। অর্থাৎ কোনো একটা দেশের অর্থনীতি যখন সমুদ্রের সম্পদের উপর ডিপেন্ড করে সেটাকে বলা হয় ব্লো ইকোনমি। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ বা ইডিয়মস আমরা পাচ্ছি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে সাহিত্যের একটা অংশ পাচ্ছি। আমি কি লিখতেছি দেখো,
হ্যাঁ, সেটা হচ্ছে মিথনমি। অর্থাৎ এই যে মিথনমি মানে কি? মিথনমি মানে হচ্ছে একটা শব্দকে এই শব্দের পরিবর্তে যখন আরেকটা অর্থ বোঝায় সেটাকে বলা হয় মিথনমি। যেমন আমি যদি দেখো আজকে এই ঘোষণাটা হোয়াইট হাউস একটা ঘোষণা দিয়েছে, তাহলে এখানে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে মানে কি? হোয়াইট হাউস হচ্ছে যে জাস্ট একটা মুখপাত্র। এখানে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণাটা দিয়েছে ধরে নেওয়া হয়। তাহলে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে মানে এখানে হোয়াইট হাউস বলতে কাকে বোঝানো হয়েছে? প্রেসিডেন্টকে বোঝানো হয়েছে, আমেরিকার সরকারকে বোঝানো হয়েছে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে যে একটা মিথনমি। ঠিক অনুরূপভাবে এখানে ব্লু মানে কি? নীল। নীল মানে এখানে ব্লু বলতে এখানে কি সিকে বোঝানো হয়েছে, ব্লুর অর্থ নীলকে বোঝানো হয়। এটা একটা সমুদ্রকে ইন্ডিকেট করেছে। এই জন্য আমি বলতে পারি এটা হচ্ছে যে মিথনমি। ক্লিয়ার? তাহলে যে বিষয়টা এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছ বিষয়টা। আমি এখানে কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব পেয়েছি, অ্যাকাউন্টস ফর, আর এখানে কোনো আমি ফাইনাইট ভার্ব পাই নাই। তাহলে বিশাল একটা সেন্টেন্সকে আমরা বলতে পারি এতটুক থেকে একদম এতটুক পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা মাত্র ক্লজ পাচ্ছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব পাচ্ছে। এরপর দেখো দেয়ারফর, অতএব। দেখো ইফ দ্য কারেন্ট ট্রেন্ডস হোল্ড, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ মানে যদি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এখন প্রথমেই আছে, যেহেতু কনজাংশনের উপর ডিপেন্ড করে। বর্তমান যে প্রবণতাটা সেটা যদি থাকে, বিদ্যমান থাকে, হোল মানে এখানে বিদ্যমান থাকা, ভার্বের সিঙ্গুলার ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে এখানে সাবজেক্ট হচ্ছে একটা ফ্রেজ। যখন কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট ক্লজ ফ্রেজ হয় তখন এটা কিন্তু সবসময় কিন্তু ওই সাবজেক্টটা সিঙ্গুলার ধরে নিতে হবে। আচ্ছা, ইট ইজ নট জাস্ট ফিশ ইন কমিউনিটিস। এটা শুধু যারা মাছ ধরে এই সম্প্রদায়ের জন্য নয়, দ্যাট উইল সাফার, এটা ভুগবে। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি আমি। তাহলে ইফের পর একটা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবং ইট ইজ নট জাস্ট দ্য ফিশ ইন কমিউনিটিস, এটা হচ্ছে একটা মেইন ক্লজ। কিন্তু এখানে দ্যাটের পর আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, খেয়াল করো। এটা ভোগাবে, কি ভোগাবে? দ্য কনজিউমার্স, কনজিউম থেকে কনজিউমার, ভার্ব থেকে নাউন, ভোক্তাদের। এক্সপোর্ট থেকে এক্সপোর্টার্স, ভার্ব থেকে নাউন, রপ্তানিকারকদের। অ্যান্ড দ্য ব্রডার, এই যে ব্রড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইয়ার যুক্ত করে এটা নাউন করা হয়েছে। ইকোনমি, ব্রডার নিজেই এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি আছে। যেহেতু ইকোনমি এটা অর্থনীতি, এটা নাউন, তাহলে এটা নিশ্চিত অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। যে আমাদের যে বিশাল অর্থনীতি উইল অলসো বি অ্যাফেক্টেড, পেসিভ অর্থ ব্যবহার করা হচ্ছে। যে আমাদের বিশাল অর্থনীতির সেটা হচ্ছে যে ব্যাপকভাবে প্রভাবিত হবে, পেসিভ, এটা হচ্ছে যে পেসিভ ভয়েস। তাহলে দেখো সেন্টেন্সটা এখানে কি বলা হচ্ছে, যদি বর্তমান প্রবণতা যদি থাকে তাহলে সেটা আমাদের যে মাছ ধরে জেলে সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় না। তাছাড়া এটা আমাদের যে ভোক্তা রপ্তানিকারকদেরও ভোগাবে, এবং তাছাড়া আমাদের যে বর্ধমানের একটা অর্থনীতি আছে এটাও কিন্তু প্রভাবিত হবে। এই সেন্টেন্সটা দেখো এখানে কয়টা ক্লজ পাচ্ছে একটু তোমাদেরকে খেয়াল করো। এখানে আমি একটু ক্লিয়ার করে দেখাই তোমাদেরকে মুছে, তাহলে তোমরা বিষয়টা খুব, এই যে সেন্টেন্সটা দেয়ারফর থেকে এতটুকু পর্যন্ত সেন্টেন্স, বিশাল একটা সেন্টেন্স, কয়টা ক্লজ আছে খেয়াল করো। এই যে এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ইট ইজ নট দ্য জাস্ট ফিশ ইন কমিউনিটিস, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা মেইন ক্লজ। আবার দ্যাট উইল সাফার, এটা ভোগাবে, তাহলে এটা একটা আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে মেইন ক্লজ। এতটুকু পর্যন্ত আমরা বলতে পারি, যদিও সেন্টেন্সটা এতটুকু পর্যন্ত না, এতটুকু পর্যন্ত যদি বিবেচনা করি সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটা মেইন ক্লজ, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে। আবার যেহেতু এটা একটা সেমিক্লন আছে, খেয়াল করো, সেমিক্লন আছে, সেমিক্লন সর্বদা কম্পাউন্ড সেন্টেন্সে হয়। দ্য কনজিউমার্স, এক্সপোর্টার্স অ্যান্ড দ্য ব্রোডার, এই যে এখানে এটা ব্রোডার ইকোনমি, এতটুকু পর্যন্ত হচ্ছে দ্য সাবজেক্ট। এবং অ্যান্ড এটা হচ্ছে যে আমরা বলতে পারি এই যে ফুল, এটা একদম, এটা একটা মেইন ক্লজ এখানে, বা এতটুকু পর্যন্ত এখান থেকে শুরু করলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স বা মেইন ক্লজ।
তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে যুক্ত করলে একাধিক সিম্পল কমপ্লেক্স মিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা বলতে পারি এটা নির্দ্বিধায় এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি তোমরা একদম বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এরপরও বলা হচ্ছে while talking to this daily, একটা পত্রিকার সাথে ডেইলি মানে এখানে সাময়িকী পত্র, কথা বলা হয়েছে, যে কথা বলে বোঝা গিয়েছে। এতে তোমাকে বলেছিলাম ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে বা প্লাস আইনজি দিয়ে শুরু হবে। খেয়াল করো, দ্য মেম্বার্স অফ ফিশিং কমিউনিটিস, যারা জেলে সম্প্রদায় ওই সদস্যগুলা স্পক কথা বলেছিল, ভার্বের ফার্স্ট টেন্স যেহেতু ফার্স্ট ইনডিফিনিট, অফ ফেসিং তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। এই যে অপের পরে হচ্ছে যে বা প্লাস আইনজি, মনে রাখবে টু এর পরে ভার্বের বেস ফর্ম B0। টু ছাড়া যত ধরনের প্রেপোজিশন আছে অফ, উইথ, এরপরে হচ্ছে উইদাউট, এরপরে হচ্ছে আমরা বলতে পারি ওয়াইল, যত ধরনের প্রেপোজিশন আছে টু ছাড়া বাকি সবগুলো প্রেপোজিশনের পরে বা প্লাস আইনজি হবে। এটা মাথায় রাখবা, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস এটা। ড্যাট ভার্ডেন্স, যেটা ঋণগ্রস্ত সমস্যা, ঋণের বোঝা তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। অ্যাজ ক্যাশেস বিকাম আনরিলায়েবল, যে ক্যাশ দেখো ক্যাশেস বিকাম আনরিলায়েবল, যেটা তাদের মাছ ধরার বিষয়টা হচ্ছে যে একদম অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওয়াইল টকিং টু দিস ডেইলি, এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তখন ওয়াইল শব্দটা প্রেপোজিশন, তাহলে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ এতটুকু। ওকে, আবার মেম্বার্স অফ ফিশিং কমিউনিটিজ স্পোক অফ ফেসিং ড্যাফট বার্ডেন্স, মানে জেলা সম্প্রদায় বর্তমানের একটা ঋণগ্রস্তের সম্মুখীন হচ্ছে তারা একটা বলেছিল। এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ সাবঅর্ডিনেটিং কন্ডিশন, তাহলে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। মানে মাছ ধরার বিষয়টা এখন অবিশ্বাসযোগ্য হচ্ছে, মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না। ইভেন ডিউরিং পিক সিজন, এই আরেকটা এরিয়াম পেয়েছি এখানে। পিক সিজন মানে একদম সবচেয়ে চাহিদা সময়ে। যেমন আমি বলি, আমরা যখন কোনো একটা কাজ করি, বছরের সারা বছর আমাদের বিজনেস থাকে না, একটা সময় আমাদের বিজনেস থাকে যখন সবচেয়ে বেশি চাহিদা থাকে। যেমন শীতের ব্যবসায়ের মধ্যে এখন কম্বল বা আমাদের বিভিন্ন ধরনের শীতের সামগ্রিক, এই যে তাদের এখন সবচেয়ে বড় একটা মৌসুম। এই সময়ের মধ্যে প্রচুর শীত বস্ত্র বিক্রি করা হয়, এটাকে আমরা বলতে পারি ওদের জন্য এটা একটা ফিক্স সিজন। ঠিক অনুরূপভাবে জেলেদের জন্য একটা ফিক্স সিজন, যখন সবচেয়ে বেশি মাছ ধরতে পারে তারা। তাহলে এমনকি ফিক্স সিজনের সময়ও ডিউরিং হচ্ছে একটা প্রিপোজিশন। অ্যান্ড অপারেটিং কস্ট রাইজ, এমনকি ফিক্স সিজনের সময়ও তাদের কস্টগুলো কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে, বেড়েছে, যেটা বলা হচ্ছে। তাহলে দেখো বিষয়টা কীভাবে দেখা হচ্ছে এখানে। ডেইলির সাথে কথা বলে, ডেইলি মানে সংবাদপত্রের সাথে কথা বলে বোঝা গিয়েছে তারা যে ঋণের বোঝার সম্মুখীন হচ্ছে, সেটা কেন হচ্ছে, তাদের মাছ ধরার বিষয়টি তাদের কাছে কিন্তু একটা অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এমনকি সেটা তখনই হতো যখন সবচেয়ে বেশি চাহিদা মৌসুম, তখনও তাদের কস্ট কিন্তু খুব বেড়ে গিয়েছে। মানে চাহিদার মৌসুমের সময় তাদের কিন্তু ইনকাম বেশি হওয়ার কথা, কিন্তু উল্টা হচ্ছে, সেটাই বোঝানো হয়েছে এখানে। দেখো এই যে বিষয়টা আমি যদি বলি, এই যে ক্যাশেস, এখানে কিন্তু এটা নাউন অর্থ ইউজ করা হয়েছে, যেহেতু বিকামের আগে ফাইনাইট ভার্বের আগে আছে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা এটাকে কমপ্লেক্স বলতে পারি, এবং এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এন্ড এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কন্ডিশন, এবং এটা হচ্ছে একটা মেইন ক্লজ। তাহলে খেয়াল করো, এই যে এটা ছিল একটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং কন্ডিশন দিয়ে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং কোঅর্ডিনেটিং কন্ডিশন যখন আছে এখানে একটা কি আছে, আমাদের এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে। সো বলতে পারি আমরা এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি বলা হচ্ছে, পরবর্তীতে বলা হচ্ছে হায়ার মার্কেট, হাই থেকে হায়ার, কম্পারেটিভ ফ্রম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফ্রম, মার্কেট প্রাইসেস, উচ্চ মানে বাজার মূল্য, ডু হেল্প অফসেট লসেস, এই যে লসেস এটা হচ্ছে দ্য ভার্ব, এই লস এটা নাউন, সরি এটা অফসেট লসেস, অফসেট মানে পুনরায় শুরু করা,
বা পুষিয়ে নেওয়া, বা অফসেট মানে হচ্ছে যে ক্ষতিটা পুষিয়ে নেওয়া। এখানে অফসেট লসেস মানে হচ্ছে যে ক্ষতিটা হচ্ছে তাদের সেটা কিন্তু পুষিয়ে নিচ্ছে কিসের মাধ্যমে? বাজারের যে উচ্চ চাহিদা উচ্চ মূল্য আছে সেটার মাধ্যমে তাদেরকে পুষিয়ে নিতে হেল্প করে মোটামুটি। কিন্তু একদিকে ক্ষতি হলো, অন্যদিকে কিন্তু অতিরিক্ত মূল্য থাকার কারণে কিন্তু তারা মাছের ভালো একটা মূল্য পাচ্ছে, ফলে ক্ষতিটা পুষিয়ে নেওয়া হচ্ছে, ক্ষতিটা মোকাবেলা করতে পারতেছে। এটাকে বলা হচ্ছে দ্য অফসেট লসেস। আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে অফসেট, এই যে লসটা হচ্ছে দ্য ভার্ব, সরি নাউন, এবার লসের ভার্ব হচ্ছে দ্য লুজ। খেয়াল করবা, টু সাম এক্সটেন্ট, কিছু কিছু পর্যায়ে, কিন্তু, বাট, নট ইনাফ, কিন্তু যথেষ্ট নয়, টু মেক আপ, যেটা সিদ্ধান্ত গ্রহণ করা বা স্থির করা, ইনফিনিটিভ। ফর দ্য ডিপ্লিটিং মানে যেটা হ্রাস, সোর্স অফ রেভিনিউ মানে তাদের যে আয়ের যে উৎস হ্রাস পাচ্ছে সেটাকে মোকাবেলা করার মতো যথেষ্ট নয়। এই যে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা এন্টিথিসিস কিনটা এন্টিথিসিস, বিপরীত ধারণা। মানে এখানে এটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। উচ্চ মূল্য থাকার কারণে তারা ক্ষতিটা পুষিয়ে নিতে পারতেছে, তারপরেও বলতেছে যে এটা হচ্ছে যে তাদের যে ইনকাম হ্রাস পাচ্ছে সেটা মোকাবেলা করতে, সেটা স্থির করতে, সেটাকে ব্যালেন্স করতে এটা যথেষ্ট নয়। পরস্পর কথাগুলো বিপরীত, এটাকে বলা হয় সাহিত্যের ভাষায় অ্যান্টিথেসিস। নাম্বার ওয়ান। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বাট, এখানে যে বাট বলতেছি, বাট এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কেন বলেছি আমি কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে? বাট ইট ইজ নট, ইট ইজ এখানে কিন্তু জো আছে, এই জন্য এটা একটা মেইন ক্লজ, এটা একটা মেইন ক্লজ। সো এটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এতটুক পর্যন্ত আমাদের সেকেন্ড ভিডিও হবে। এটার থার্ড ভিডিও আমি নেক্সট পার্টে আলোচনা করব। আমি একদম পূর্ণাঙ্গ এডিটোরিয়ালটা ট্রান্সলেট করার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সহায়তা হয়।